আজকের বাস জার্নি হতে চলেছে হিস্টোরিক। আজকের বাস জার্নি হতে চলেছে এই গোটা ভারত ট্যুরে সব থেকে স্পেশাল, কারণ আজকে আমরা জার্নি করছি লে থেকে শ্রীনগর ভারতীয় জওয়ানদের সাথে। यहाँ पे सबसे ज्यादा लोग कौन सा स्टेट से है? हरियाणा, राजस्थान और यूपी। আমরা কাশ্মীরে কোথায় থাকবো? পুলিশ স্টেশনে। এই আমরা পেরোলাম এই পথের সব থেকে ভয়ঙ্কর জায়গা। আমরা পেরোলাম মাইটি জোজিলা পাস। সব বন্দুক নিয়ে এসছে ভাই, ইনসাস রাইফেল 7.62 গুলি। बंगाली लोग चाय पीते नहीं है, चाय खाते हैं, पानी भी हम लोग खाते हैं। सब लोग हाय बोल दीजिए एक बार, हाय। এর মধ্যে আপনি কফি দুরকম ভাবে ইউজ করতে পারেন। এক ইনস্ট্যান্ট কফি পাউডার, কফি বিনস গ্রাইন্ড করে এর মধ্যে দিতে পারেন। ভাবুন, এটা এমন একটা বাস জার্নি যেটা পেরোবে জোজিলার মতো ডেঞ্জারাস পাস, আবার পেরোবে লাদাখ এবং কাশ্মীর এর মতন দারুণ সুন্দর দুটো জায়গা। ভাত, রয়েছে পেঁয়াজের চাটনি, সঙ্গে রয়েছে রাজমা, আপনি কি খাচ্ছেন? রুটি, ডাল, আর এটা কি সবজি? मिलते हैं। ओके, बाय बाय, फिर मिलते हैं। थैंक यू। ভারত ভ্রমণের নবম দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি লাদাখের রাজধানী লে শহর থেকে। গত পর্বে আপনাদের নিয়ে এসেছিলাম ভারতের সবথেকে রোমাঞ্চকর বাস জার্নিতে, মানে দিল্লি থেকে লে প্রায় 1100 কিলোমিটার, দিল্লি থেকে কেলং, কেলং থেকে লে। তবে আজকের পর্বে আপনাদের নিয়ে যাব আরও একটা দারুণ বাস সফরে। এখন আমরা রয়েছি লের নিউ বাস স্ট্যান্ডে। আজ এখান থেকেই জম্মু কাশ্মীর স্টেটের যে বাস, একটা অর্ডিনারি বাসে আমরা জার্নি করব এই লে থেকে কাশ্মীরের রাজধানী শ্রীনগর অবধি, প্রায় 420 কিলোমিটার পথ। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি লের বাস স্ট্যান্ডে। এখানে দেখছি যে কেএসআরটিসি প্রচুর বাস রয়েছে, এমনকি বিভিন্ন ইলেকট্রিক বাসও কিন্তু ছাড়ছে। দুপুর 2টো নাগাদ আমাদের বাস ছাড়বে। এবং যদি রুটের ব্যাপারে বলি, এই লে থেকে ছেড়ে বাস একে একে লামায়রু মনেস্ট্রি হয়ে আজ রাতের বেলায় গিয়ে পৌঁছাবে কার্গিল বা দ্রাস। কার্গিল বা দ্রাসে কোনো একটা জায়গা আমাদের রাতের আজকে স্টে। তারপরের দিন সকালবেলা, মানে আগামীকাল খুব ভোরে, মানে ধরুন 4টে-5টা নাগাদ আমরা আবার এই দ্রাস থেকে রওনা দেব মাইটি জোজিলা পাস পার করে সোনামার্গ হয়ে শ্রীনগর। এই পথে আমরা পেরোবো বেশ কিছু হাই অল্টিটিউড পাস, যেমন ফটিলা, মাইটি জোজিলা। এবং এই পথের ডিস্টেন্স যদি আমি বলি, প্রায় 420 কিলোমিটার, মানে আগের দিনের তুলনায় অনেকখানি কম। তবে আমরা এই ভারত ভ্রমণে লাদাখ আসার দুটো রাস্তা, এক মানালি হয়ে লে, আরেকটা হচ্ছে শ্রীনগর হয়ে লে, এই দুটো রাস্তাই কিন্তু কভার করছি আপনাদের দেখানোর জন্য। দুটো রাস্তার অবস্থা কীরকম, কিংবা আপনারা যদি আসেন এই মানে বাই রোড, তাহলে কীরকম কী সফর হতে পারে আপনাদের, সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। টিকিটের মূল্য যদি বলি, আমাদের পার হেড লে থেকে শ্রীনগর অবধি পড়েছে প্রায় 980 টাকা করে। এখন ঠিক 1:30 বাজে, আধ ঘন্টা পরে আমাদের বাস ছাড়বে লের বাস স্ট্যান্ড থেকে। দেখা যাক, আজকে জার্নির জন্য বেশ এক্সাইটেড আমি, আর অর্ক রয়েছে এখানে। অর্ক, শরীরটা আজকে একটু ম্যাচ করছে না? শরীরটা একটু খারাপ লাগছে, কিন্তু যেতে তো হবেই। মানে খারাপ বলতে ইন দ্য সেন্স, মানে একটু হালকা হাঁপানি হচ্ছে। আমরা ডায়মক্স খেয়ে নিয়েছি কালকে রাত্রেই। দেখা যাক, সফর এনজয় করবো আমরা। একে একে লের শহরের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে যাব শ্রীনগরের জন্য। মানে লাদাখের পর্ব শেষ, এবার আমাদের আগামী গন্তব্য কাশ্মীর। দেখা যাক, চলুন। বাস পুরো ভর্তি, উঠি বাসে। এই ভারত ভ্রমণে, মানে ইন্ডিয়া ট্যুরে যতগুলো বাস জার্নি হবে, তার মধ্যে এইটা সব থেকে, মানে কি বলবো, একদম আলাদা রকম বাস জার্নি। কারণ শুধু বাস জার্নিতে শুধু আমি আর অর্ক বাস জার্নি করছি এবারে, তা কিন্তু নয়। শ্রীনগর অবধি আমাদের দেশের আইটিবিপির বহু জওয়ান একসঙ্গে আমরা সফর করব এই লে থেকে শ্রীনগর অবধি। গোটা বাসে আইটিবিপির প্রচুর জওয়ান রয়েছে, আমরা একসঙ্গে সফর করব, দারুণ মজা হবে। বাস স্ট্যান্ডের এখানে ঠিক এখান থেকে ঢুকে এসেই এই অংশে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে গতকাল আমরা টিকিট কেটেছি লের, মানে লাদাখের বিভিন্ন জায়গায়। এখান থেকে কিন্তু বাস ছাড়ে, প্যাংগং বলুন, খারদুংলা বলুন, আলচি মনেস্ট্রি বলুন, বিভিন্ন জায়গায় বাস ছাড়ে। তবে সেগুলো সাপ্তাহিক বাস। এবং দেখছি এখানে দেখুন খারু ই বাস, প্রচুর এখানে
ইলেকট্রিক বাসও কিন্তু চলে, এমনকি ওই লে মানালি, লে কিলং, দিস্কিত, টুকলা, আলচি, হানলে, মুদ, কেউল, টাংস্টে বিভিন্ন জায়গার কিন্তু বাস এখানে রয়েছে। টাইমিংও দেওয়া রয়েছে, ভাড়াও কিন্তু লেখা দেওয়া রয়েছে। এই যে কবে কি ছাড়ে, আমাদের যেমন ডেলি ছাড়ে এই লে থেকে শ্রীনগর বাস, সপ্তাহে প্রতিদিন ছাড়ে। আজকে কিন্তু ভাই হেভি মজা হবে আমার যেটা মনে হচ্ছে, কারণ দেশের জওয়ানদের সাথে এরকম বাস জার্নি এর আগে আমার কোনোদিন অভিজ্ঞতা হয়নি, আর জানি না আগামী দিনে হবে কি না। তারপর আইটিবিপি জওয়ানদের সাথে সব বন্দুক টন্দুক নিয়ে এসছে ভাই, ইনসাস রাইফেল 7.62 গুলি। আগের দিনের বাস ছিল হচ্ছে টাটার, মানে HRTC যে বাসগুলো সাধারণত এই টাটার বাস, আর JKSRTCর বাসগুলো দেখলাম অশোক রিল্যান্ডের, এবং এটা কিন্তু BS4 মডেলের বাস। দেখা যাক জার্নি কতটা স্মুথ হয়, একদম শেষের দিকে সিট, রাস্তা কেমন সুন্দর না কতটা খারাপ সেটা দেখা যাবে, কারণ লে মানালি হাইওয়ের বেশ কিছুটা অংশ কিন্তু খারাপ। তবে শুনেছি যেটা লে থেকে শ্রীনগর যে রাস্তাটা সেটা কিন্তু তুলনামূলকভাবে ভালো। जनवरी से वो मतलब कि फ्रंटियर सेक्टर मान रहे हैं ये बोल रहे हैं 2023 से। আজকের বাস জার্নি হতে চলেছে হিস্টোরিক, আজকের বাস জার্নি হতে চলেছে এই গোটা ভারত ট্যুরের সব থেকে স্পেশাল, কারণ আজকে আমরা জার্নি করছি লে থেকে শ্রীনগর ভারতীয় জওয়ানদের সাথে। আজকের গোটা দিন, আগামীকাল বেলা 10টা অবধি একসঙ্গেই পাড়ি দেবো লে থেকে শ্রীনগর অবধি। এখন বাজে ঠিক 1:36, এখনও বেশ কিছুটা দেরি রয়েছে। আর যদি বাসের ভেতরটা বলি, আমরা আসার দিন HRTC বাসে এসেছিলাম, খানিক একই রকম বাস, এইদিকে 3টে আর এদিকে 2টো সিট অ্যারেঞ্জমেন্ট, উপরে ব্যাগপত্র আমরা রেখে দিয়েছি, আর এখানে রুকস্যাকগুলো আমাদের এখানে রয়েছে, নিচের পিছনের ডিকিটা ওটা বন্ধ, আর আমাদের সিট হচ্ছে এই যে 27, 28। শাহরুখ লেতে না দিনের বেলা খুব গরম, আর রাতের বেলা ঠিক ততটাই ঠান্ডা। বাস মোটামুটি ফুল ভর্তি হয়েই ছাড়ছে আর কি, মানে লোকাল মানুষজন দেখলাম সামনে বা দাঁড়িয়েও রয়েছে। যাক 2:06 বাজে এখন বাস ছাড়লো লে বাস স্ট্যান্ড থেকে। আগে পেরোলাম লে এয়ারপোর্ট, যাকে বলা হয় কুশাক বাকুলা রিম্পোচে এয়ারপোর্ট। তারপর পেরোলাম লে শহরেরই হল অফ ফেম, এবং এখন আমার বাঁদিকে রয়েছে স্পিতুক মনেস্ট্রি, একদম এয়ারপোর্টের সাথেই। দারুণ দৃশ্য দেখুন। শহর থেকে একটুখানি বেরিয়েছি আমরা, এখন পথের দুদিকে খালি খয়েরি পাহাড়, আর দুদিকে রয়েছে বিভিন্ন আর্মি রেজিমেন্টের এক একটা ক্যাম্প। দারুণ লাগছে, দেশাত্মবোধ গান চলছে, সঙ্গে জওয়ানদের সাথে আমরা ট্রাভেল করছি, আর দুপাশে আর্মি ক্যাম্প। এইগুলোই তো অভিজ্ঞতা আমাদের। এবারে ভারত ভ্রমণের মোটিভ কিন্তু 3টে। এক, নিজেদের ক্ষমতাকে চেনা, মানে নিজে আমরা কতটা কি পারি করতে আলটিমেট পজিশানে, বা আমরা নিজেদেরকে আরও বেশি চিনবো। প্রত্যেক স্টেটে যাব, মানুষদের সঙ্গে কথা বলবো, জানবো, অনেক কিছু অভিজ্ঞতা নেব, নিজেদের আগামী দিনে ইন ফিউচার সেগুলোকে আমরা ইউটিলাইজ করব। এগুলো হচ্ছে আমাদের এবারের মোটিভ নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে প্রত্যেক স্টেট থেকে একটা করে এমন স্পেশাল ছবি নেব যেটা আমি আমার বাড়িতে বাঁধিয়ে রাখতে পারবো সারা জীবনের স্মৃতির পাতায়। আর 3 নাম্বার, প্রত্যেক স্টেট থেকে আমরা স্পেশাল কিছু খাবার খাবো, আর প্রত্যেক স্টেটের একটা করে ফ্রিজ ম্যাগনেট নিয়ে যাব। এই 3-4টে মোটিভ নিয়ে কিন্তু আমাদের এই পুরো ভারত ভ্রমণটা। দারুণ লাগছে লাদাখের এই সমস্ত জায়গায়। আগের বছর বাইক নিয়ে আমি আর সিদ্ধার্থদা ঘুরে বেরিয়েছি, সেই স্মৃতিগুলো মনে পড়ছে। তবে এবারে বাসে। ভাই এই কারণে লাদাখ সোজা রাস্তা, পথের দুদিকে খয়েরি পাহাড়, স্বপ্নের যাত্রা। এই আমরা পেরোলাম ম্যাগনেটিক হিল। অ্যাকচুয়ালি এই বাসের যেটা রুট, মানে লে শহর হয়ে
যে বেরিয়ে লামায়ুর মনেস্ট্রির কাছে যাবে তার পথেই কিন্তু লে শহরে যে সাইট সিং হয় তার মধ্যে অনেক কিছু পড়ে। যেমন একটু আগে পেরোলাম পাত্থার সাহেব গুরুদুয়ারা, এখন যেমন পেরোলাম ম্যাগনেটিক হিল, একটু পরেই পেরোবো যে সঙ্গম, লের যে সঙ্গম সেইটা, তারপরে পড়বে হচ্ছে আমাদের মুন ল্যান্ড অফ লাদাখ সেইটা, তারপরে পড়বে লামায়ুর মনেস্ট্রি। মানে অনেক কিছুই কিন্তু এই বাস জার্নিতে আপনারা দেখতে পারবেন। এইটা স্পেশালিটি কি একটু বলি, এখানে নাকি এটাকে এমন একটা স্পেশাল জায়গা, আগেরবারও বলেছিলাম, এখানে নাকি বাস বা গাড়ি যদি নিউট্রালে রেখে দেন অটোমেটিক সেই গাড়ি কিন্তু নিচের দিকে গড়িয়ে যাবে। এটা নাকি একমাত্র ভারতের এই জায়গাতেই রয়েছে। আর একটা আফগানিস্তানের কোনো একটা জায়গায় রয়েছে যেটাকে জিনের পাহাড়, জিনকা পাহাড় বলে, এরম সামথিং কিছু নাম। বাট আমার অতটা কিছু খাস আগেরবার মনে হয়নি, কারণ তেমন কিছু কাজ হয়নি, কারণ রাস্তা এমনিই ঢালু, নিউট্রাল রেখে দিলে গাড়ি এমনিই নিচের দিকে গড়িয়ে যাবে। আর যাক, উচ্চতা কিন্তু 11,123 ফুট। ম্যাগনেটিক হিল ছাড়িয়ে আমাদের বাস এখন পেরোচ্ছে ইন্দাস এবং জান্সকার নদীর সঙ্গম, যা কিনা লে শহরের সাইট সিং এর মধ্যে আরো একটা দুর্দান্ত জায়গা। একটু আগেই পেরোলাম হচ্ছে আলচি মনেস্ট্রির রাস্তা। এই পথ দিয়ে প্রায় 45 মিনিট মতো সময় লাগে এই অঞ্চলে সব থেকে পুরনো, 100 বছরের পুরনো আলচি মনেস্ট্রি যাওয়ার জন্য। আর এই যে আমার বাঁদিকে এখন বয়ে যাচ্ছে খরস্রোতা ইন্দাস রিভার, এটা কিন্তু পাকিস্তান থেকে আসছে। ভাবুন, পাকিস্তানি নদী এখন আমাদের পাশে। तो आज के हमारे गाड़ी बसें दोस्ता, आपका नाम क्या है? मोहम्मद अली बाबा। मोहम्मद अली बाबा। तो आज आप हम लोगों का रूट कैसा होगा? रूट यहाँ से लमायरू होके फिर कहाँ पे रुकेंगे? लमायरू होके अभी तो खालसी में चाय पिएंगे सर। खालसी में चाय पियेंगे, उसके बाद निकलेगा सर सीधे द्रास। द्रास में रुकेगा सर। द्रास में रुकेगा रात को? रात को अभी देखेगा सर, अच्छा। छोड़ेगा तो रात को निकल जाएगा। छोड़ेगा मतलब वो JN के बॉर्डर बंद रहता है ना? हाँ। अच्छा, बंद नहीं रहा, मतलब खुला रहा तो निकल जाएंगे आगे? नहीं, अभी अपना फौजी भाई है ना, हाँ। उससे रिक्वेस्ट करेगा तो निकल जाएगा। ठीक है, चलिए, अच्छा होगा। মানে আমি বলেছিলাম না সামনে আসবো আমি, ঠিকই আমাকে রিকোয়েস্ট করে সামনে জায়গাটাকে একটু সরিয়ে আমি সামনে চলে এলাম। তো এখানে বাকি দাদারা সব রয়েছে, তো একসঙ্গে যাচ্ছে। একবার সব লোক হাই বল দিজিয়ে, একবার হাই। আর এখানে একবার आप लोग भी हाई बोल दीजिए। ফুল মজা, মানে আজকে বাস জার্নিটা তো এই গোটা ইন্ডিয়া ট্রিপের একেবারে আলাদা হতে চলেছে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। यहाँ पे सबसे ज़्यादा लोग कौन सा स्टेट से है? हरियाणा, राजस्थान और यूपी। हरियाणा, राजस्थान और यूपी, লাদাখ, ইউপি আর বিহার। মনে করবেন না যে বাঙালি নেই, কিন্তু দুই বাঙালি দাদা একবার হাত তোলেন তো। এই যে ওই দুই দাদা কিন্তু বেঙ্গল থেকেই, ঠিক না? এই সকলে যাচ্ছেন শ্রীনগর, আমরাও যাচ্ছি একসঙ্গে শ্রীনগর। আর সামনে যে রাস্তা তা কিন্তু একেবারে ফাটাফাটি। Searching for something that ain't lost. Have we got our lines crossed? We're wasting time with আজ দাঁড়ালো খালসিতে। আগের বারে যখন লামায়রু গিয়েছিলাম তখন খালসিতে দাঁড়িয়ে চা খেয়েছিলাম বিকেলবেলা। এবারও একটু খালসি দাঁড়িয়ে চাটা খায়, তো এনার্জি নিই। তারপর আবার क्या बोल रहे दादा आप चाय पिए सर? चाय हम बंगाली लोग चाय पीते नहीं है, चाय खाते हैं। चाय खाते हैं, पानी भी हम लोग खाते हैं। चलो सर, ठीक है। बस में अच्छा अभी एक भी नहीं है प्राइवेट बस में भी अभी एक भी नहीं है। আচ্ছা, দাদা বলছে আজ থেকে 15-17 বছর আগে এই বাসে দুটো কন্ডাক্টর থাকতো, এখন আর কেউই নেই। এটা অবাক করা জিনিস ভাই, বাসে কোনো কন্ডাক্টর নেই, ড্রাইভার দাদাই সব কিছু করছে। এই বিশ্বাসদার সাথে কথা হচ্ছিল, যখন তিনি প্রথম জয়েন করেছেন ফোর্স, তখন এই রাস্তা মানে তার কোনো অংশই নেই, কোনো রাস্তার চিহ্ন মাত্র নাকি ছিল না, হেঁটে হেঁটেই তাতে যেতে হতো। আর এখন এত হাই অল্টিটিউড 17,000-18,000 ফুট উচ্চতাতেও মাখনের মতন রাস্তা। লে শ্রীনগরের রাস্তা সত্যি দারুণ। 50 का ले लो या 50 का ले लो।
এখানে কিছু লোকালরা ওই অ্যাপ্রিকট বা লোকাল যে ড্রাই ফ্রুট সেগুলো বিক্রি করছে। ডেঞ্জার রাস্তা ভাই। খালসি পেরোনো মানেই আমাদের বাস এখন দৌড়বে সেই মহাজাগতিক বিস্ময়কর মুনল্যান্ডের দিকে। আর সেই মুনল্যান্ড পেরিয়েই আমরা একটু পর পৌঁছাবো লামায়রু মনেস্ট্রিতে। বাঁদিকের সেই মহাজাগতিক বিস্ময়কর মুনল্যান্ড। মানে গঠনশৈলী পাহাড়ের মারাত্মক, মানে ভাষায় বর্ণনা করা খুব মুশকিল। চাঁদের মাটি বলা হয় একে, মুন ল্যান্ড অফ লাদাখ। লাদাখের চাঁদের মাটি, অ্যাকচুয়ালি চাঁদে যদি যান, মানে আমার কথা নয়, এটা বইয়ে পড়া আমার, চাঁদের মাটি খানিক এরকম দেখতে হয়, যেমন এই জায়গাটায়। ও লাভলি। এই ক্যামেরার চোখ এখন বাইরের দিকে, আর সেটা হয় স্বাভাবিক, কারণ যে জিনিস বাইরে রয়েছে সেটা যদি মিস হয়ে যায়। আর স্পেশালি এই দাদা বলছিলেন, স্যার জি আপনার নাম কে? আচ্ছা, এই দাদা বলছিলেন যে এই মুনল্যান্ডকে যদি ফুল মুনে দেখা হয়, মানে পূর্ণিমা রাতে, পরশু দিনই ফুল মুন গেছে, রাখি পূর্ণিমা, এই জায়গাটা নাকি পুরো চকচক চকচক করে, সেই জন্য বলা হয় মুনল্যান্ড। আস্তে আস্তে করে যতই এগোই ততই ফুরিয়ে আসছে দিনের আলো। পশ্চিম আকাশে সূর্য চলে গিয়েছে এতক্ষণে পাহাড়ের পিছনে, আর দেখতে দেখতে নেমে গেল পাহাড়ের কোলে আরও একটা আধার। বাড়িতে বসেই খেতে ইচ্ছা করছে স্টারবাক্সের মতন কফি, কিন্তু বাইরে পড়ছে বৃষ্টি। তাই আজকে আপনাদের দেখাবো আগারো ইম্পেরিয়াল এই কফি মেকার, যেটা দিয়ে খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ক্যাফে রেস্তোরাঁর মতন ক্যাপুচিনো, লাতে কিংবা এসপ্রেসো। এই হলো আগারো ইম্পেরিয়াল কফি মেকার উইথ এলিগেন্ট ডিজাইন অ্যান্ড পিওর স্টেনলেস স্টিল বডি। সামনে রয়েছে অ্যানালগ ডায়াল থার্মোমিটার, অন অফ সুইচ, পাম্প কন্ট্রোলার এবং কফি টিম সিলেক্টর বাটন। আর এর সাইডে রয়েছে স্টিম কন্ট্রোল নব, আর এর নিচে রয়েছে রিমুভাল ডিপ ট্রে, যেটা খুলে আপনি সহজেই ভেতরের অংশ পরিষ্কার করে ফেলতে পারেন। আর এর পিছনে রয়েছে প্রায় 1.5 লিটার ক্যাপাসিটির একটা রিমুভাল ওয়াটার ট্যাঙ্ক, যেটা আপনি সহজে রিমুভ করে জল ভরে আবার সহজে কানেক্টও করতে পারেন এই কফি মেকারের সাথে। আর অ্যাক্সেসরিজ হিসেবে এখানে রয়েছে একটা প্লাস্টিকের স্পুন, যেটা আপনি সহজে ইউজ করতে পারেন কফি মেশিনে দেওয়ার জন্য। আর রয়েছে মেটাল ফানেলও। এছাড়া কফি মেকারে কিন্তু রয়েছে একটা ফ্রদিং ডিভাইসও। তাহলে চলুন দেখে নিই কিভাবে এতে কফি বানানো যায় সহজে। এর মধ্যে আপনি কফি দুরকম ভাবে ইউজ করতে পারেন, এক ইনস্ট্যান্ট কফি পাউডার এর মধ্যে দিয়ে, অথবা আপনি আপনার পছন্দের কফি বিনস গ্রাইন্ড করে এর মধ্যে দিতে পারেন। আর গ্রাইন্ডের জন্য আমি এখন ইউজ করছি আগারোর এই কফি গ্রাইন্ডার। প্রথমে 2 কাপ মতো জল ওয়াটার ট্যাঙ্কে ভরে সেই ট্যাঙ্ক আমরা অ্যাটাচ করে দেবো ইজিলি মেশিনের সাথে। আর তারপর মেটাল ফানেলে 2 চামচ আমরা দিয়ে দেবো গ্রাইন্ড করা কফি পাউডার। আর তারপর স্পুনের পিছন দিয়ে সুন্দর করে সেট করে সেটা লক করে দেবো মেশিনে। এই লক করা কিন্তু খুবই ইজি। এরপর মেশিনে পাওয়ার দিয়ে সুইচ অন করলেই গ্র্যাজুয়ালি আমরা দেখতে পাবো টেম্পারেচার ইনক্রিজ করছে থার্মোমিটারে। তারপর মাঝের গ্রিন লাইট ব্লিঙ্ক করলেই বুঝতে পারবো আমাদের কফি রেডি। পাম্প কন্ট্রোলার সুইচ টিপে রেখে আমরা ইজিলি তৈরি করে নিতে পারবো এই ব্ল্যাক কফি। দেখছেন কত সহজেই তাড়াতাড়ি তৈরি হয়ে গেল ক্যাফের মতন ব্ল্যাক কফি। এই কিন্তু তৈরি হয়ে গেল ব্ল্যাক কফি। খেতেও দুর্দান্ত আর সময় লাগলো কম। চলুন এরপর দেখায় এই মেশিনে কিভাবে আপনারা তৈরি করবেন ক্যাপুচিনো। এর জন্য দরকার দুধের ফ্রদিং, আর তার জন্যই ফ্রদিং নবকে আমরা কন্ট্রোল করে দুধের মধ্যে আনবো ফোম। সেটা তৈরি করা কিন্তু খুবই সহজ। 8 থেকে 80 সকলেই পারবে এই মেশিন ইউজ করে এই দুধের ফ্রদিং আনা। ব্যাস নিমেষের মধ্যে ব্ল্যাক কফির মধ্যে ঢেলে দিন সেই ফোমিং করা মিল্ক, ঢেলে দিলে তৈরি হয়ে যাবে সুন্দর ক্যাফের মতন ক্যাপুচিনো। তাহলে বাড়িতে বসেই একেবারে দোকানের মতন কিংবা ক্যাফে রেস্টুরেন্টের মতো কফি খেতে হলে অবশ্যই এই আগারোর কফি মেকার আপনাকে নিতেই হবে। তো চলুন আমি ততক্ষণ এনজয় করি এসপ্রেসো, আর এই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করুন। কাল গড়ি এখন সন্ধে, প্রায় সন্ধে, মানে এখন প্রায় রাত 7:30 বাজছে। এখনও পশ্চিম আকাশে কিন্তু বেশ আলো রয়েছে হালকা করে, বাসের মধ্যে আলো চলে গেছে, আর সবাই মোটামুটি ঘুমের দেশে আর কি। এখনও প্রায় 50 কিলোমিটার কার্গিল ত্রাস পৌঁছাতে বেশ খানিকটা রাত তো হবেই। আমাদেরও আস্তে আস্তে করে পিঠে কোমরে ব্যথা শুরু হয়েছে আর কি। এই আমরা পৌঁছে গেলাম কার্গিল।
এখন রাত 9টা আর আমরা পৌঁছালাম কার্গিল সিটিতে। দারুণ জমজমাট শহর দূর থেকে দেখছি, বাট কোনো একবার যখন কার্গিল হয়ে যাব লাদাখ তখন থাকবো, ইচ্ছা আছে কার্গিলে থাকার। আর দ্রাস ঢোকার আগেই সে বিখ্যাত কার্গিলের ওয়ার মেমোরিয়ালও পড়বে রাস্তার ডান দিকে। কার্গিল প্রচুর নাম শুনেছি কার্গিলের, সেই কার্গিলের যুদ্ধ থেকে শুরু করে এখন আমরা সেই কার্গিল শহরে। খুব ছোটো শহর, বেশি বড় নয়, বাট সুন্দর সাজানো গোছানো দেখছি। রাস্তার দুধারে বাজার, আর মাঝখান দিয়ে আমাদের গাড়ি বেরিয়ে যাচ্ছে। যদি এখন রাত 9টা বেজে গেছে বলে সব বন্ধ হয়ে গেছে, 90% দোকান। কটা বাজছে এখন? কটা বাজছে? 11টা। রাত এখন 11টা। আমরা এসে নামলাম দ্রাসে। জিজ্ঞেস করি রাতে কোথায় থাকবো, এখানে থাকবো না গাড়ি বেরোবে। বাইরে মারাত্মক ঠান্ডা। চলুন। এখানে আফজাল হোটেলের সামনে আমরা দাঁড়ালাম, রাতের খাবারটা খাবো। দেখে যা আগে বোধহয় কোনো মিনামার্ক বলে কোনো জায়গা রয়েছে আর কি। যদি জম্মু কাশ্মীর বর্ডার খোলা থাকে, মানে যদি আমাদের সঙ্গে যেহেতু মানে আইটিপি জওয়ানরা রয়েছে, যদি এনাদের দেখে খুলে দেয় তাহলে আমরা রাতেই বেরিয়ে যাবো। না হলে দেখা যাক কোথাও স্টে করবো রাতটুকু, নাহলে ভোরবেলা 4টের সময় বেরোতে হবে। এখানে আমরা অর্ডার দিলাম ভাত আর ডাল, 80 টাকা করে শান্তি নিল বোধ হয়। তো সেই ভাত আর ডাল খাবো, কারণ রাতে এইটাই খাবার, আর আগে কোনো খাবার পাওয়া যাবে বলে মনে হয় না। তো খাই, বাথরুম করি, দিয়ে আবার দেখা যাক। এই রয়েছে ভাত, এটা রয়েছে পেঁয়াজের চাটনি, সঙ্গে রয়েছে রাজমা। আপনি কি খাচ্ছেন? রুটি ডাল, আর এটা কিসের সবজি? এটা সবজি। আচ্ছা, আর ওখানে চলছে কর্ন বানেগা করোড়পতি। ঠান্ডায় এই এখন মানে কাশ্মীরে যে আমরা প্রায় ঢুকতে চলেছি আর কি, সেটা এখানকার খাবার দাবারের যে মানে প্রিপারেশন দেওয়ার যে স্টাইল, যে ধরনের পাত্রে দেয়, সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা ধীরে ধীরে কাশ্মীরে ঢুকছি আর কি। কাশ্মীরের যে ফেমাস লোকাল ডিশ ওয়াজওয়ান, সেটাও কিন্তু খানিক এইরকম বাটি, এরকম থালাতেই লোকালি প্রিপেয়ার করা হয় আর কি। খাই। এই হচ্ছে সেই দ্রাস, মানে মানুষ বসবাসকারী পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান এই ছিল দ্রাস। এখন মনে হয় নেই, বাট দ্রাস খুব ছোট্ট একটা শহর। জাস্ট একটু মার্কেট রয়েছে, কয়েকটা হোটেল হোমস্টে রয়েছে, সাধারণদের বাড়ি রয়েছে, ব্যাস এইটুকু নেই দ্রাস। দেখা যাক, অ্যাকচুয়ালি বুঝতে পারছি না আমিও যে কী করবে এখানে। আইটিবির দাদারা কথা বলছে পুলিশের সাথে, অ্যাকচুয়ালি রাতে ছাড়ে না, রাতে না জম্মু কাশ্মীর বর্ডার বন্ধ থাকে। তো অন্যান্য দিন আপনারা যখন আসছেন বা আসবেন, তখন কিন্তু রাতে আমরা মেনলি দ্রাসেই এখানে থাকা হয়, এখানেই ওই আফজাল হোটেলের উপরে রুমে রাখা হয়। বাট আজকে দেখা যাক কী হয়। যদি আজকে এখানে ছেড়ে দেয় জজিলা পাস, আমরা রাত্রেবেলা যদি ক্রস করি, তাহলে সোনামার্গে গিয়ে আমরা কালকে সকালবেলা রেস্ট নেব, তারপর শ্রীনগর পৌঁছাবো। জানি না কী হবে, দেখি। ভীষণ ঠান্ডা, আর শীতকালে বুঝতেই পারছেন তাহলে জায়গাটা কিরম ঠান্ডা হবে। আজকে তো আলাদাই চলছে রে ভাই। প্রথমে আমরা চাপলাম যখন বাসে নিলাম সব আইটিবিপি জওয়ান, এখন দেখি রাত্রে দ্রাসে আমরা থাকবো, দ্রাসের পুলিশ স্টেশনে। ভাবতে পারছেন আমরা কাশ্মীরে কোথায় থাকবো? পুলিশ স্টেশনে। হলো পিছনে পুলিশ স্টেশনে থাকবো, দ্বিতীয় হলো যে বাসের মধ্যেই থাকবো, তৃতীয় এখানে যেখানে আমরা খেলাম, মানে এখানে আফজাল হোটেলই উপরে না রুম রয়েছে, নিচে ডরমিট্রি রয়েছে। নিচে ডরমিট্রি হলে 100 টাকা করে, উপরে রুম হলে 500 টাকা। আপনি যতজন থাকেন 2 জন 4 জন 1 জন 5 জন, আমরা উপরে নিলাম। আইটিপির কিছু দাদা রয়েছে, বাঙালির যে দাদারা রয়েছে তারাও থাকছে আমাদের সঙ্গে, একসঙ্গে মিলিয়ে ঝুলিয়ে থেকে যাব। 3-4 ঘন্টার ব্যাপার। ভোর 4টে 4:30 নাগাদ আমরা আবার এখান থেকে রওনা দেব। এই হচ্ছে সিঁড়ি, উপর দিয়ে উঠে হচ্ছে এই হচ্ছে উপরে আমাদের রুমটা। এই রুম কয়েক ঘন্টা থাকার, কম্বল রয়েছে, বিছানা রয়েছে, শুই আরামসে একটু রেস্ট করি। এই গোটা ভারতবর্ষ ভ্রমণের যে অভিজ্ঞতাগুলো, এগুলো আমাদের নিজেদের আরও চিনতে আগামী দিনে অনেক সাহায্য করবে। মানে আমরা একটু করে এগোচ্ছি ভারতে, এখন একদম উত্তর দিকে রয়েছি, এবার দক্ষিণ দিকে নামবো। প্রত্যেকটা এপিসোডের মধ্যে নতুন কিছু অভিজ্ঞতা হচ্ছে। যেমন দিল্লি থেকে লে এসেছিলাম 40 ঘন্টা বাসে, তখন একটা দারুণ অভিজ্ঞতা, অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল। আজকে আমরা ভাবিনি যে মানে আইটিবিপি জওয়ানদের সাথে আমরা ট্রাভেল করব। একদম সত্যি কথা, কোনো দিন আমি ভাবিনি, কারণ তারা তাদের আলাদা বাসে যান, ঠিক আছে, আলাদা গাড়ি রয়েছে তাদের, আমরা আমাদের সব মানে সিভিলরা তারা আলাদা গাড়িতে যায়। কিন্তু এই এতক্ষণ ভারতের বিভিন্ন রাজ্যের জওয়ানরা একসঙ্গে একটা জায়গায় মানে ট্রাভেল করছি, একটা হোটেলেই আছি, পাশের রুমে সেনা দাদারা রয়েছেন, আমাদের রুমে কিছু দাদা রয়েছেন,
তো সবাই মিলে এই যে অভিজ্ঞতাগুলো, এগুলোই তো জীবনের মানে মরার দিন নিয়ে যাব, তাই না? টাকা পয়সা কত কি আর নিয়ে যাব, কিন্তু এই যে ছোটো 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 অভিজ্ঞতা বা এই যে লাস্ট 3-4 বছরে আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই ছোটো জীবনে, আমার কাছে খুব প্রিসিয়াস। যাই হোক, মাত্র 4 ঘন্টা রয়েছে হাতে সময়, 11:30 বাজছে। 3:30 উঠবো আমরা, 4টেই এখান থেকে বেরোবো সোনামার্গ হয়ে শ্রীনগর। চলুন ঘুমাই। গুড মর্নিং ফ্রম ওয়ার্ল্ড সেকেন্ড কোল্ডেস্ট প্লেস দ্রাস। এখন 4টে বাজে। আমরা ঠিক এই জায়গাটাতে শুয়েছিলাম রাতের বেলা। 150 টাকা করে পার হেড, 100 টাকা নিল আর কি রুমটা, মানে টোটাল ওই 500 টাকা নিল। আমরা 3-4 জন ছিলাম, সুন্দর ঘুম হলো 3-4 ঘন্টা। এখন 4টে বাজে, এখন আমাদের বাসে আবার আমরা একে উঠছি। 4:10-15 করে বাসটা ছাড়বে, তারপর মাইটি জজিলা পাস পার করে আমরা সূর্যোদয়ের পরেই পৌঁছে যাবো সোনামার্গ। তারপর 10-10:30 নাগাদ পৌঁছে যাবো রাজধানী শ্রীনগরে। চলুন। এখন প্রায় 5:30 বাজে, আর আমরা কিন্তু বেশ খানিকক্ষণ আগেই অন্ধকারেই পেরিয়ে গেলাম লে লাদাখ বর্ডার পার করে প্রবেশ করে ফেলেছি জম্মু কাশ্মীরে। আর এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে রয়েছে সেই মাইটি ভয়ঙ্কর জজিলা। আমরা পেরোলাম এই পথের সব থেকে ভয়ঙ্কর জায়গা, আমরা পেরোলাম মাইটি জজিলা পাস। নিচে দেখতে পাচ্ছি কাশ্মীরের দারুণ সৌন্দর্যতা, ওই দূরে দেখতে পাচ্ছি বালতাল, মানে যেখান থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। আমাদের সাথে যে আইটিপি দাদারা ছিলেন তারা এখানে নেমে গেলেন। এখানে আরেকটা তাদের কোম্পানি, তারা রিসিভ করতে এসছেন। মানে আমাদের সাথে তাদের যে সঙ্গ সেটা এই পর্যন্তই ছিল। এই যে তারা এখন সব নিজের ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছে বাকি যে কোম্পানি তাদের রিসিভ করতে এসছে তাদের সাথে। এটা অ্যাকচুয়ালি অমরনাথ যাত্রার বালটালের এখানে লেখা রয়েছে শ্রী অমরনাথ যাত্রা যাত্রী জজিলা টানেল প্রজেক্ট। বাহ, এই হচ্ছে কাশ্মীর, এই হচ্ছে সোনামার্গ, এককালে সোনার তৃণভূমি, যা কালক্রমে বারংবার নাম পাল্টে আজকে পর্যটকদের কাছে নাম হয়েছে সোনমার্গ। এই সোনামার্গে সকালের যে বিউটি বা সকালের যে সৌন্দর্যতা দারুণ। এদিকে ঘন জঙ্গল সবুজ, আবার এইদিকে বরফের পাহাড়, এদিকে চাঁদ, সব মিলিয়ে যেন মনে হয় স্বর্গের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে সকালবেলা আমাদের বাস দাঁড়ালো চাটা খাওয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য, বাট চা খাবো বেরোবো। মানে সোনামার্গ আগেরবার যখন এসেছিলাম থাজিওয়াস গ্লেসিয়ার বলুন বা সোনামার্গের যে পথের যে সৌন্দর্য, পাশে সিন্ধ নদী বলুন, সেগুলো সব যেন অপূর্ব মায়াবী। মানে সাথে কাশ্মীরকে এই ভূস্বর্গ বলা হয় না, পিছনে নির্দিষ্ট কারণ আছে। তা আপনি যদি পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ, গুরেজ ভ্যালি, বাঙ্গাস ভ্যালি, দুধপাত্রি যেগুলো যান কাশ্মীরের ভালো ভালো টুরিস্ট স্পটগুলো, তাহলেই বুঝতে পারবেন কাশ্মীর কতটা সুন্দর। আদতেই ভগবান কত যত্ন সহকারে এই কাশ্মীরকে বানিয়েছে। आप लोग कहाँ से? आप कहाँ से? पंजाब से। आप पंजाब से? पंजाब से। सर आप कहाँ से? पंजाब। अच्छा भैया जी आप? हरियाणा। दादा आप? यूपी। মানে বুঝতে পারছেন গোটা ভারতবর্ষের মানুষ একসঙ্গে রয়েছে আর কি। अभी कहाँ जाएंगे सब लोग? श्रीनगर जाएंगे जी, आगे जाएंगे। बढ़िया। চলুন সফর এবার আরো সুন্দর, কারণ এবার সামনে সোনামার্গ, তারপরে সুন্দর শ্রীনগর।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর দিস জার্নি। আমরা নেমে গেলাম ডাল गेटे। ये बस यहाँ से कहाँ जाएगा? नहीं नहीं, ये बस यहाँ से कहाँ जाएगा? टूरिस्ट सेंटर टीआरसी। अच्छा ঠিক আছে। তো এই হচ্ছে আমার পিছনে এখন কাশ্মীরের সেই বিখ্যাত ডাল লেক, মানে যেটা দেখার জন্য ভারত কেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ প্রতিদিন ছুটে আসেন এই ডাল লেকে একবার শিকারা রাইড করার জন্য। আমাদের ভারত ভ্রমণে আমরা এবার কাশ্মীরের অফবিট জায়গাগুলো ঘুরে দেখব বাইকের মাধ্যমে, আর সেই জন্যই সেদিন আমরা কাশ্মীর বাইকার্সের তরফ থেকে একটা সুন্দর রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইক নিয়ে রওনা দিয়েছিলাম প্রথমে আমাদের শ্রীনগরের হোটেলের দিকে। একদিকে ডাল লেক আর অন্যদিকে পীরপাঞ্জাল পর্বতের দারুণ সুন্দর পাহাড়ের রূপ। সেই দেখতে দেখতেই মিনিট 30-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের এবারে শ্রীনগরের আস্তানাতে। কাশ্মীর বাইকার্সের ডিটেলস নিয়ে ফিরছি আগামী পর্বে, তবে তাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। ये नया है ना ये? अभी तो टाइम है ना थोड़ा? हाँ टाइम है, वो वाला तैयार हो गया, वो वाला আমাদের পুরো এই স্টের ভিতরে চত্বরটা চারিদিকে গাছ আর গাছ, চারিদিকে সবুজ আর সবুজ। আপেল গাছ রয়েছে, বিভিন্ন রকমের ফলের গাছ রয়েছে। এখন আপেল কিছু কিছু গাছে এসে দেখলাম, এখন টাইম রয়েছে, বাট আমরা এখন রুমে যাই। দেখুন ভেতরটা কতটা সুন্দর, ওয়াও। কালচার ট্রাভেলসের এই স্টেগুলো কিন্তু একটু অফবিট বাট খুব সুন্দর, একেবারে মানে ভিড়ভাড় থেকে এড়িয়ে প্রকৃতির মাঝে। এখান থেকে নাকি ডাল লেকও দেখা যায়। আমাদের এবারে শ্রীনগরের স্টেটা কিন্তু বেশ দারুণ আর ইউনিক। মানে আমরা এবার চাইছিলাম আমি অর্ক যে একটা বা দুটো দিন শ্রীনগরে থাকবো, একটু শান্তি, মানে জাস্ট ভিড়ভাড় এলাকা থেকে একটু বেরিয়ে, তাতে সুন্দর করে আমরা শান্তভাবে প্রকৃতির মাঝখানে বসে এডিট করতে পারি। তো রিভার সাইডের জায়গায় খুঁজছিলাম, বেশ টাফ, কিন্তু কালচার ট্রাভেল আমার চোখের সামনে আসে। তো সেখানে আমি যখন লিখি ইউনিক স্টেজ ইন শ্রীনগর রিভার সাইড, তখন আমার কাছে এই স্টেটার কথা আসে, ড্রিম এসকেপ। বেশ ভালো, বেশ ভালো। এটা একটু অফবিট, ডাল লেক থেকে একটু উপরে, বাট খুবই ভালো। আর কালচার ট্রাভেল এমন একটা সংস্থা, মানে ধরুন আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গায় যদি ইউনিক স্টেজ বা অফবিট স্টেজ খুঁজেন, তার জন্য একেবারে পারফেক্ট ডেস্টিনেশন হচ্ছে কালচার ট্রাভেল। আর সবথেকে ভালো বিষয়, এখানে আপনি আপনার ভাইব অনুযায়ী, মনে করুন আপনি কোথাও চাইলেন যে ট্রি হাউসে থাকবো, কোথাও ধরুন চাইলেন যে ওয়াইল্ড লাইফ একটু এক্সপিরিয়েন্স নেব, বা কোথাও ধরুন একটা হেরিটেজ ফিল টাইপ নেওয়ার মানে থাকার ব্যবস্থা চান, আপনার ভাইব অনুযায়ী কিন্তু আপনি এখানে ভাইব অনুযায়ী স্টেজ খুঁজে পাবেন ইন্ডিয়ার যে কোনো প্রান্তের। আর আরেকটা ভালো বিষয় আমার যেটা ভালো লাগলো, যেটা মানে অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবে কোনো জায়গা মানে কোনো স্টেজ যাওয়ার আগে আমরা সেই জায়গার ছবি ভিডিও দেখতে চাই। ম্যাক্সিমাম জায়গায় ছবি দেখি, বাট কালচার ট্রাভেলে আমি যেটা দেখলাম, পুরো যে কোনো স্টেজ যে কোনো প্রপার্টি না ভিডিও পাওয়া যায়, তাতে এটা পুরো জায়গাটা সম্বন্ধে এটা মানে অবগত হওয়া যায় এই জায়গাটা আচ্ছা এরকম। ছবিতে অনেক সময় বোঝা যায় না, বাট ভিডিওতে বোঝা যায়। সেই জিনিসটা আমি কালচার ট্রাভেলে দেখলাম, আর সেইটা দেখেই আমরা বুক করলাম ড্রিম এসকেপ। টুরিস্ট হিসেবে যখন আমরা কোনো জায়গাকে দেখতে চাই, তখন মাঝে মাঝে মনে হয় যে এই জায়গা আগে গিয়েছি, একটু অফবিট বা ইউনিক স্টেজ খুঁজি। তার জন্য কিন্তু একেবারে আইডিয়াল হচ্ছে কালচার ট্রাভেল। আমি তাদের না নিচে ডিসক্রিপশানে তাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা চেক করতে পারেন, পড়ে যাচ্ছিলাম একটু হলে। আর আমাদের কোড ইউজ করলে না আপনারা প্রায় 15% অবধি কিন্তু ডিসকাউন্ট পেতে পারেন, মানে আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য। দেখি একটু নিচে নেমে দেখি এই দিকটা, ওহো চারিদিকে খালি আপেল গাছ আর আপেল গাছ। তবে এখন এই গাছগুলোতে আপেল ধরেনি কেন কি জানি, বাট এই দিক থেকে না পুরো ডাল লেক সামনে দেখা যায়। আমাদের রুম হচ্ছে নিচেরটা, আপনাদের চলুন রুমটা দেখায়। এখানে আমাদের জুতো খুলে রাখতে হবে। ড্রিম এসকেপ, অতি ড্রিমি। আচ্ছা এই হচ্ছে পুরো হোমস্টে, পুরো রুম রয়েছে, আর এই দিকটাতে মোস্ট প্রবলি খাবার জায়গা রয়েছে আর কি, মানে আপনার ডাইনিং এরিয়া। এখানে কিছুজন রয়েছেন, এখানে আপনারা চাইলে ইস্ত্রি ফিস্ত্রি মানে মানে সমস্তটাই হচ্ছে পুরো যেমন আমাদের এয়ারবিএনবি থাকে, হোমস্টে খানিক ওই রকম পুরো আয়োজন। এখানে আপনার কফি মেকার থেকে শুরু করে মাইক্রো ওভেন সমস্ত কিছুই রয়েছে। আবার এই দিকে উপরে রুম যাওয়ার রাস্তা এটা। আচ্ছা এইটা হচ্ছে কিচেন। দিদি आ सकता हो? हाँ जी। मैं वीडियो बना रहा हूँ। এটা হচ্ছে কিচেন। এখানে দিদি, দিদি आपका नाम क्या है? शमीमा। শামিমা জি। শামিমা দিদি খাবার বানাচ্ছেন এখানে, পুরো আয়োজন কিন্তু ঘরের মতন, তাই না? আর এইদিকে হচ্ছে আমাদের রুমটা। হ্যালো, এই হচ্ছে আমাদের রুম। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বড় একটা কাবার্ড রয়েছে,
ব্যাগপত্র রাখা রয়েছে, আয়না রয়েছে, আচ্ছা হেলমেট টেলমেট রয়েছে, এদিকে জানলা রয়েছে, এদিকে অন্যজনের বাড়ি। আচ্ছা এদিক থেকে পুরো শ্রীনগরটা দেখা যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি ডাল লেক, আর পিছনটা পুরো সবুজ। বেশ ভালো, বেশ ভালো, রুমটা বেশ ভালো। 3 জন অবধি প্রায় হয়ে যায়। এত জার্নি হচ্ছে, একটু হালকা ফুলকা খেলে শরীরটা যেন ঠান্ডা থাকে, সেজন্য বেশি কিচ্ছু অর্ডার দিয়ে দুবেলা, কারণ সন্ধ্যাবেলা ইচ্ছা আছে আজকে কাশ্মীরি ওয়াজওয়ানটা ট্রাই করার আমাদের হোমস্টেতেই, মানে আমাদের যেখানে রয়েছে আর কি, ড্রিম এস্কেপে। তো ওখানে দিদিকে বললাম যে একদম ভালো সুন্দর করে খিচুড়ি করতে, সঙ্গে ডিম ভাজা। ডিম ভাজা মানে ওটা ভেজে বলতে যে সিদ্ধ ডিম, বয়েলড এগস হয়, ওটাকেই তিল দিয়ে ফ্রাই করে দেওয়া আর কি। মানে বাঙালিদের যে ডিম ভাজা কীরকম, ডিমটাকে ফেটিয়ে গুলে ভাজা, সেই জিনিস নয়, তাই না অর্ক? যাক, মানে আমরা সকাল থেকে কিছুই খাইনি, সেই কাল রাত্রেবেলা সেই আগের পর্ব দেখেছিলেন দ্রাসে নেমে একটুখানি ওই রাজমা চাওয়াল খেয়েছিলাম, ওটা খেয়েই সারাদিন চলছে। এবার লাঞ্চটা করে একটু রেস্ট নিতে হবে। এই হচ্ছে ব্লগারদের জীবন, বুঝলেন। খাওয়া দাওয়া করলাম, ভেবেছিলাম একটু ঘুমাবো, প্রায় 15 ঘন্টা 20 ঘন্টা কাছাকাছি জার্নির পর ভেবেছিলাম শরীরকে একটু রেস্ট দেবো, কারণ কালকে আবার বেরোবো আমরা আনএক্সপ্লোর্ড কাশ্মীরকে ঘুরে দেখতে, তাই তর্ক। মানে কাশ্মীরে আপনারা এতদিন যে জায়গাগুলো দেখেছেন, সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাম, সেই জায়গাগুলো আমরা যাবো না। এবারে আমরা যাবো একটু অন্যরকম কাশ্মীরকে আপনার সামনে তুলে ধরার জন্য। ভাবলাম 2 বেলা ঘুমাবো, দিয়ে বিকালবেলা বেরোবো, কিন্তু তা করলে তো হবে না, কারণ আমাদের বাকি রয়েছে এডিট। ওইদিকে অর্ক ল্যাপটপ খুলে বসেছে, আর এখানে চলছে আমার মালয়েশিয়ার শেষ এপিসোড এডিট, যেটা এতদিনও অলরেডি আপনারা দেখে ফেলেছেন। সেটা এডিট করবো, এডিট করে আমরা বেরোবো, বেরিয়ে একটু ঘুরবো। ইচ্ছা আছে ডাল লেকটা একটু দেখবো। শিকার রাইড করবো না, শিকার রাইড আগের বারে করেছি, শিকার রাইড করতে পারেন। শ্রীনগরে দেখার মতো রয়েছে আপনার নিষাদ গার্ডেন, বিভিন্ন রকমের গার্ডেন রয়েছে, শঙ্করাচার্য টেম্পল রয়েছে। ডাল লেক মাস্ট ভিজিট। ডাল লেকে আসলে না একদম আর্লি মর্নিং যান, অথবা বিকালের ভাগটাই যান। আচ্ছা এছাড়া রয়েছে হজরত বল দরগা, একদম ডাল লেকের উপরেই, সেটা বিভিন্ন মসজিদ রয়েছে। তাছাড়া আমরা একটা যেটা যাবো সেটা হচ্ছে লাল চক, মানে শপিং করার জন্য একেবারে আদর্শ জায়গা শ্রীনগর, সেটা হচ্ছে লাল চক। লাল চকে আমরা টুকটাক দেখবো, যদি কাশ্মীরি লোকাল স্ট্রিট ফুড যেগুলো হয়, নামকিন চায় বলুন, কাওয়া বলুন, বিভিন্ন রকম ছোটো ছোটো কাবাব বলুন, ওয়াজওয়ানটা দেখি ট্রাই যদি করতে পারি, কারণ কালকে খুব আর্লি মর্নিং আমরা বেরোবো আর কি। তো ওয়াজওয়ান তো খুব একটা ভারী খাবার, হিউজ একটা প্ল্যাটার থাকে, বিভিন্ন রকম গুস্তাবা, রিস্তা, রোগান জোস, রাইস, চাটনি, বিভিন্ন রকম ভেজ আইটেমস, তারপর হচ্ছে তাবাক মাছ। এটা দুর্দান্ত একটা কাশ্মীর অথেন্টিক ডিশ। তো দেখি যদি শরীর দেয় বা টাইম থাকে তাহলে আমরা ওয়াজওয়ান ট্রাই করবো, নাহলে আগামী দিন যখন কাশ্মীরে আসবো আমরা তখন ট্রাই করবো। তবে সেদিন বিকালে শ্রীনগর ঘুরতে বেরিয়ে লাল চক গেলেও ওয়াজওয়ান ট্রাই করার হয়নি। তবে তারপর দিন খুব সকাল সকাল আমরা রওনা দিয়েছিলাম অফবিট কাশ্মীরকে এক্সপ্লোর করতে। পৌঁছে গেছিলাম একেবারে ভারত পিওকে সীমান্তের শেষ গ্রাম কেরান ভিলেজেও। সেই দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে ফিরছি আমাদের ভারত ভ্রমণের আগামী পর্বগুলোতে। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগছে। চলুন দেখা হচ্ছে পরের পর্বে।